নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী সচ্চিদানন্দ ধরের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। আমার মতো বহু তরুণের মনে বিশেষ একটা ছাপ রেখে পূজনীয় মহারাজ উৎসব সেরে শিলং আশ্রমে চলে যান। তারপর কয়েক বৎসর তাঁর সঙ্গে আর সাক্ষাৎ হয়নি, কিন্তু তাঁকে ভুলতেও পারিনি। এরপর তাঁর সঙ্ঘলাভের সৌভাগ্য হয় 1942 সালে আসামের ডিমাপুরে যুদ্ধপীড়িত ব্রহ্মদেশাগত ভারতীয় শরণার্থীদের ত্রাণ শিবিরে। বলা বাহুল্য, ত্রাণ শিবির পরিচালনা করেছিল রামকৃষ্ণ মিশন। তখন আমি বেলুর বিদ্যা মন্দিরের IA ক্লাসের ছাত্র। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। 1942-এ ভারত ছাড়ো আন্দোলনও চলছে। গরমের ছুটি, আমরা 4-5 জন ছাত্র কলেজ হোস্টেলে আছি। পড়াশোনাতেও মন দিতে পারছি না, বোমা পড়ার আতঙ্কও তো আছে। কলকাতাও ব্রিটিশ সৃষ্ট দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যুবকরা স্বদেশী আন্দোলনেও যোগ দিচ্ছে। তখন ব্রহ্মদেশ থেকে বহু ভারতীয়কে প্রাণ ভয়ে এবং শাসকের কড়া নির্দেশে নিঃস্ব অবস্থায় পার্বত্য দুর্গম হাঁটাপথে চলে আসতে হয়। পথে আসতে আসতেই অনেকের মৃত্যু হয়, অনেকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সব বিপন্ন শরণার্থী ত্রাণের জন্য রামকৃষ্ণ মিশন থেকে আসামের ডিমাপুরে এক শরণার্থী সেবা শিবির খোলা হয়। সেবা কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন হেম মহারাজ। সেই সেবা কেন্দ্রে শিলং আশ্রমের অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজিও এসেছিলেন এই কাজকে আরও সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য। গ্রীষ্মের ছুটিতে আমাদের মানসিকতার কথা বুঝতে পেরে নলিনী মহারাজ স্বামী শারদেশানন্দজি আমাকে সস্নেহ পরামর্শ দিলেন তদানীন্তর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী মাধবানন্দজির কাছে ডিমাপুরে যুদ্ধ রিলিফ ক্যাম্পে সেবাকার্যে যাওয়ার অনুমতি প্রার্থনা করতে। তিনি হয়তো আগেই মাধবানন্দজিকে হস্টেলে আমাদের মানসিকতার কথা বলে থাকতেন। মাধবানন্দজি মহারাজকে বলা মাত্রই তিনি সম্মত হলেন। স্বামীজির সেবা ও ত্যাগের ভাবেই যে ভারতের যথার্থ কল্যাণ, ব্যক্তিজীবনেও যে এটাই মুক্তি, রাজনীতি একটা হুজুগ মাত্র হতে পারে, তা পূজনীয় মহারাজ বুঝিয়ে দিলেন। বেলুর মঠের পূজনীয় গৌর মহারাজ এবং আমি মঠ থেকে ডিমাপুরের রিলিফ ক্যাম্পে পৌঁছে দেখতে পেলাম হেম মহারাজ এবং স্বামী ভূতেশানন্দজি মহারাজ আরও 2-3 জন স্থানীয় সেবক নিয়ে সেবা কার্য চালাচ্ছেন। এই সেবা শিবিরে পূজনীয় মহারাজদের করুণাময় মাতৃমূর্তি ও সেবা সাধনা দেখে মুগ্ধ হয়েছি। নিজেরা কঠোরতা ও বিপদের, জাপানি বোমা পড়ার আশঙ্কা ছিল যখন তখন, বিপদের মধ্যে থেকেও কিভাবে যে শত শত আর্ত নরনারীকে সান্ত্বনা দিয়েছেন তা না দেখলে বিশ্বাস করা যায় না। আমার জীবনের পরম সৌভাগ্য যে আমি পূজনীয় মহারাজদের নরনারায়ণ সেবাযজ্ঞের সাধনা দেখার সুযোগ পেয়েছিলাম। আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন, সর্বশান্ত, পথে দস্যু ও ব্রিটিশ সৈনিকদের দ্বারা নানাভাবে লাঞ্ছিত, ভারতবর্ষের কোথায় কার কাছে যাবে সেই বিষয়ে অনিশ্চিত, প্রাণ ভয়ে, অসম্মান ভয়ে ভীত বহু নরনারী রামকৃষ্ণ মিশনের সেবা শিবিরে পূজ্যপাদ সন্ন্যাসীদের দর্শন করা মাত্রই কান্নায় ভেঙে পড়তেন। অনেকে সংজ্ঞাহীন হয়ে যেতেন।
এই পরিস্থিতিতে মহারাজরা তাঁদের মাতৃ হৃদয়ে স্নেহ ও শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর্তদের মানসিক শক্তি, সাহস ও আত্মবিশ্বাস ফিরিয়ে দিতেন। অবসর সময়ে আমাদের বলতেন, আমরা আর কী দিতে পারি? শ্রী শ্রী ঠাকুরের নামে তাদের সেবা ও সহানুভূতি দিতে পারি। শ্রী শ্রী মাতা ঠাকরুন বাগদি বউয়ের দুঃখে কেঁদেছিলেন, তাতেই তার সান্ত্বনা হয়ে গেল। ক্যাম্পে শরণার্থীদের জন্য নানারূপ খাদ্য, পানীয়, ভিটামিন, পোশাক পরিচ্ছদ ছিল, কিন্তু সাধু মহারাজরা ওই সব জিনিস থেকে কোনো কিছুই গ্রহণ করতেন না। যুদ্ধের সময় ডিমাপুরে কোনো স্থানীয় বাসিন্দা বা হাট বাজারও ছিল না। শুধুমাত্র আলু, ডাল সিদ্ধ, ভুট্টার আধ ভাঙা আটা জাতীয় খাদ্য ক্যাম্পের কর্মীদের খাবার ছিল। একদিন অনেক বেলায় খেতে বসে মহারাজ বেলুর মঠের প্রথম যুগে তাঁদের ব্রহ্মচারী অবস্থায় সাধারণ খাবার, সিগারেটের কৌটোয় 1 কৌটো মুড়ি এবং 1-2 বাতাসা দিয়ে জল খাবার, ম্যালেরিয়া হলে পাতলা পোনা মাছের ঝোল, দুধ নির্দিষ্ট কয়েকদিনের জন্য বরাদ্দের কথা খুব রসিকতার সঙ্গে বলতেন। ওইভাবেই সকলে বেশ আনন্দে এবং প্রসন্নভাবেই দিনের পর দিন কাটিয়েছিলেন। প্রসঙ্গ পেলেই ভূতেশানন্দজি মহারাজ তাঁর সাধু জীবনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের স্নেহ ও শিক্ষাদানের গল্প করতেন। পূজনীয় হেম মহারাজও ভূতেশানন্দজির গল্পের পিঠে আরও অনেক গল্প ও মহারাজদের কথা শোনাতেন। রিলিফ ক্যাম্পটি যেন একটি আধ্যাত্মিক সাধন শিবির মনে হতো। ডিমাপুরে 2-3 জন বাঙালি মিলিটারি ও গোয়েন্দা বিভাগের অফিসার ছিলেন। তাঁরা মাঝে মধ্যে আমাদের ক্যাম্পে এসে মহারাজদের সঙ্গে গোপনে ফিসফিস করে কি যেন বলতেন। আমাদের তখন সেখানে থাকা বারণ ছিল। পরে বুঝতাম, যুদ্ধ সম্পর্কিত নানা গোপন সংবাদ নিয়ে অফিসাররা আলোচনা করতেন। হঠাৎ একদিন হেম মহারাজ বললেন, এর পরের গাড়িতেই মিলিটারি স্পেশালে আমাকে মিশনের গৌহাটি পাণ্ডুর সেনা ক্যাম্পে চলে যেতে হবে। যেন মিলিটারি হুকুম। কেন? প্রশ্নের অধিকার নেই। আমার যেন কান্না পেল। ভূতেশানন্দজি মহারাজ যাত্রার প্রাক্কালে বললেন, যাও, আমাদেরও যেতে হবে। কেউ আগে, কেউ পরে। দড়ি দিয়ে 17 মোড়া একটি ছোট্ট বিছানা বগলে করে আমি স্টেশনের পথে অগ্রসর হলাম। ভূতেশানন্দজি মহারাজ কিছুটা পথ আমার সঙ্গে এসে সস্নেহ প্রসন্ন দৃষ্টিতে বিদায় দিলেন। মিলিটারি স্পেশালের একটি বিশেষ 3য় শ্রেণীর কামরায় আমি পাস দেখিয়ে স্থান পেলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরবর্তী অংশটি পাঠ করে শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।